Bangladesh Bhoot FM. হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য শো। আমি আরজে রাজু আছি আপনাদের সাথে। আচ্ছা, আপনারা যারা নাইট কোচে ট্রাভেল করতে পছন্দ করেন, বাসের ওই জানালার পাশের সিটটা কি আপনাদের খুব প্রিয়? হেডফোন কানে দিয়ে বাইরের ঘুঁটঘুঁটে অন্ধকার দেখতে দেখতে আপনারা হারিয়ে যান অন্য জগতে, তাই তো? আমাদের আজকের গল্পের প্রোটাগনিস্টও ঠিক এমনটাই ভেবেছিলেন। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এসি বাস আর সিট নাম্বার C1। তিনি ভেবেছিলেন পাশের সিটটা খালি, তাই জার্নিটা হবে আরামের। কিন্তু বন্ধুরা, গভীর রাতে হাইওয়ের মাঝপথে যখন বাসের সবাই ঘুমে অচেতন, তখন হঠাৎ যদি হাড় কাঁপানো এক ঠান্ডা বাতাস এসে আপনার শরীরে লাগে, যদি নাকে ভেসে আসে বহুদিনের পুরনো পচা পুকুরের কাদার গন্ধ, আমাদের বন্ধু চোখ খুলে যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। খালি সিটটা আর খালি নেই, সেখানে বসে আছে এমন কেউ যার শরীর থেকে অঝরে পানি ঝরছে। এসি বাসের দামি কার্পেট ভিজে যাচ্ছে, আর সেই অবয়বটা ফিস ফিস করে জিজ্ঞেস করছে একটা অদ্ভুত প্রশ্ন: ভাই, বাঁকটা কি পার হয়েছি যেখানে আমরা সবাই অপেক্ষা করি? কে ছিল ওই ভেজা যাত্রী? কেনই বা তার শরীরের লাশের গন্ধ? আর হাইওয়ের ওই নির্দিষ্ট বাঁকটার সাথে জড়িয়ে আছে কোন মর্মান্তিক ইতিহাস? আজকের গল্পটা শুনলে হয়তো পরের বার বাসে ওঠার আগে আপনি নিজের পাশের সিটটা দুবার চেক করে নেবেন। লাইট নেভানো থাক, ভলিউমটা বাড়িয়ে দিন, কারণ আজকের রাতে হাইওয়েতে আপনি একা নন। চলুন সরাসরি চলে যাই সেই অভিশপ্ত রাতে। গল্পটি ইমেল করছেন সজুন। বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনেন। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে নাইট বাস জার্নি আমার কাছে কেবল যাতায়াত নয়, এক ধরনের নেশা হয়ে দাঁড়িয়েছিল। এসি কোচের মৃদু যান্ত্রিক গুঞ্জন, জানালার বাইরে দ্রুত সরে যাওয়া অন্ধকার গাছপালা, আর মাঝে মাঝে উল্টো দিক থেকে আসা ট্রাকের হেডলাইটের তীব্র ঝলকানি, সব মিলিয়ে এক অদ্ভুত ঘোর তৈরি হয়। আমি সব সময় জানালার পাশের সিট নিতাম দৃশ্যগুলো নিজের মতো উপভোগ করার জন্য। সেবারও তাই নিলাম C1। বাস ছাড়লো ঠিক রাত 11:45-এ। বাস ছাড়ার আগে সুপারভাইজার চেক করতে আসলো। তাকে জিজ্ঞাসা করে জানা গেল আমার পাশের সিট অর্থাৎ C2-তে কোনো যাত্রী নেই। পুরো রাস্তা একা আরামে পা ছড়িয়ে যেতে পারবো ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কানে ইয়ারফোন গুঁজে দিলাম, পছন্দের প্লেলিস্ট চলছে। বাস যখন দাউদকান্দি ব্রিজ পার হচ্ছে, বাইরের কুয়াশা আর ক্লান্তিতে আমার চোখ লেগে এলো। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ ঘুমটা ভেঙে গেল এক তীব্র অস্বাভাবিক অস্বস্তিতে। বাসের এসি টেম্পারেচার কি কমিয়ে দেওয়া হয়েছে? হাড় কাঁপানো একটা ঠান্ডা বাতাস আমার জ্যাকেট ভেদ করে শরীরে ঢুকছে। আমি জ্যাকেটের চেনটা গলা পর্যন্ত টেনে দিলাম, হাত ডললাম, কিন্তু তাতেও কাজ হলো না। কারণ ঠান্ডাটা বাতাস থেকে আসছে না, আসছে আমার ঠিক ডান পাশ থেকে। কোনো ডিপ ফ্রিজ হঠাৎ খুললে তা থেকে যেমন হিমশীতল অনুভূতি আসে, ঠিক তেমন। আমি ধীরে ধীরে অনিচ্ছা সত্ত্বেও মাথা ঘোরালাম। আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। গলার কাছে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। C2 সিটটা খালি থাকারই কথা। ঘুমানোর আগেও দেখেছি সিটটা খালি, স্পষ্ট মনে আছে। কিন্তু এখন দেখলাম সেখানে একজন বসে আছে। লোকটা মাথা নিচু করে বসে আছে। পরনে একটা কালচে রঙের রেনকোট বা জ্যাকেট, যা থেকে অঝরে পানি ঝরছে। টুপ টুপ পানি পড়ার শব্দ আমি এই এসির বাসের ইঞ্জিনের শব্দের মধ্যেও স্পষ্ট শুনতে পাচ্ছি। বাসের ফ্লোরের দামি ম্যাট ভিজে কালচে হয়ে যাচ্ছে। কিন্তু যে ব্যাপারটা আমার মস্তিষ্ক কিছুতেই প্রসেস করতে পারছিল না, তা হলো গন্ধটা। লোকটার গা থেকে একটা উৎকট বমি উদ্রেককারী গন্ধ বেরোচ্ছিল। এটা মানুষের ঘামের গন্ধ নয়, এটা বহুদিনের পুরনো শ্যাওলা ধরা পুকুরের পচা কাদা আর পচে যাওয়া জলজ উদ্ভিদের গন্ধ। গন্ধটা এত তীব্র আর ভারী যে আমার নাড়ি ভুঁড়ি উল্টে আসার উপক্রম হলো। আমি নিজের নাক চেপে ধরতে চাইলাম, কিন্তু হাত নড়ল না। আমার গলা শুকিয়ে কাঠ। আমি চিৎকার করে ড্রাইভারকে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমার পুরো শরীর অবশ হয়ে গেছে, যেন কেউ অদৃশ্য দড়ি দিয়ে সিটের সাথে বেঁধে রেখেছে। শুধু চোখ দুটো খোলা। বাসটা তখন কুমিল্লার কাছাকাছি কোনো এক নির্জন এলাকায়।
বাইরে ঘন কুয়াশা, কিছুই দেখা যায় না। ড্রাইভার গতি কমিয়েছে। হঠাৎ লোকটা নড়ে উঠল। খুব ধীরে ধীরে যান্ত্রিক ভঙ্গিতে সে আমার দিকে মাথা ঘোরালো। বাসের ভেতরে যে মৃদু নীলচে নাইট লাইট জ্বলছিল তাতে আমি তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম না। শুধু দেখলাম চামড়া অস্বাভাবিক সাদা, যেন দীর্ঘক্ষণ পানিতে ভিজে ফুলে আছে, ফ্যাকাশে হয়ে গেছে। আর তার চোখের জায়গায় দুটো গভীর অন্ধকার গর্তের মতো ঠেকলো আমার কাছে। সে কথা বলল। ওটাকে কথা বলা যায় না। মনে হলো পানির অনেক গভীর থেকে কেউ শেষবারের মতো বাতাস নেওয়ার চেষ্টা করছে। একটা ভেজা ঘর ঘরে বুদবুদ ওঠার মতো আওয়াজ। ভাই, বাঁকটা কি বার হয়েছে? ওই ওই বাঁকটা। আমার রক্ত হিম হয়ে গেল। আমি জানি না আমি কিভাবে উত্তর দেওয়ার শক্তি পেলাম। কাঁপা গলায়, যা নিজের কানেই নিজের মনে হলো না, বললাম, কোন বাঁক? সে এবার তার একটা হাত তুলল। হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। সেই হাত থেকে কাদাটে নোংরা পানি চুইয়ে আমার জিন্সের ওপর পড়ল। ঠান্ডায় আমার উরু জমে গেল। সে জানালার বাইরে অন্ধকারের দিকে আঙুল নির্দেশ করল। যেখানে বাসটা থামে না, যেখানে আমরা সবাই অপেক্ষা করি, ওই বাঁকটা। ঠিক সেই মুহূর্তে বাস একটা বিকট শব্দ করে জোর ব্রেক কষল। সামনে কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো। বাসের সব মেন লাইট দপ করে জ্বলে উঠল। যাত্রীরা অনেকেই জাগে জেগে উঠল। আলোর ঝলকানি চোখে পড়তেই আমি চমকে পাশা তাকালাম। কেউ নেই। সিট টু সিট সম্পূর্ণ খালি। আমি কি স্বপ্ন দেখছিলাম? হ্যালুসিনেশন? স্লিপ প্যারালাইসিস? আমি কাঁপতে কাঁপতে সিট থেকে ওঠার চেষ্টা করলাম। তখনই আমার চোখ পড়ল সিট টু সিটের ওপর। ভেলভেটের নীল সিট কভারটা ভিজে জবজবে হয়ে আছে। সেখানে কাদার স্পষ্ট দাগ, আর সেই পচা পুকুরের পচা লাশের গন্ধটা এখনো বাতাসে ভাসছে। মিনিট পাঁচেক পর বাস হাইওয়ে ইন বা কোনো এক রেস্টুরেন্টে বিরতি দিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমার ব্যাগটা কাঁধে নিয়ে প্রায় দৌড়ে ছিটকে বাস থেকে নামলাম। আমার পা কাঁপছিল। আমি ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না। সুপারভাইজার দরজার কাছে দাঁড়িয়ে পান চিবোচ্ছিল। আমার বিধ্বস্ত অবস্থা, ঘরমাক্ত মুখ আর ফ্যাকাশে চেহারা দেখে সে এগিয়ে এলো। কি হয়েছে ভাই? শরীর খারাপ? বমি করবেন? আমি তার হাত খপ করে ধরলাম। তাকে এক প্রকার টেনে বাসের আড়ালে অন্ধকারের দিকে নিয়ে গেলাম। ফিস করে, যেন কেউ শুনে ফেলবে এই ভয়ে বললাম, আমার পাশের সিটে C2-তে কেউ একজন ছিল। ভেজা শরীর, কাদার গন্ধ। সে আমাকে বাঁকের কথা জিজ্ঞাসা করছিল। সুপারভাইজারের মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল। পান জীবানো বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। সে আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি কোনো নিষিদ্ধ জগতের কথা বলে ফেলেছি। সে আতঙ্কিত চোখে এদিক ওদিক তাকাল, তারপর গলা নামিয়ে বলল, ভাই, আস্তে, চুপ করেন। এই কথা আর কাউরে বইলেন না। যাত্রীরা শুনলে প্যানিক করব। মানে, কে ছিল ওটা? আপনারা কি এক্সট্রা যাত্রী তুলেছিলেন? সুপারভাইজার একটা শুকনো ঢোক গিলল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। ভাই, ঠিক 3 দিন আগে এই জায়গার একটু সামনে একটা বড় বাঁক আছে, ডেঞ্জারাস বাঁক। সেখানে আমাদের কোম্পানিরই একটা বাস নিয়ন্ত্রণ হারাইয়া পাশের খাদে পড়ে গেছিল। খাদে বর্ষার পানি ছিল। বাসটা উল্টাইয়া পুরাই তলায় গেছিল। স্পট ডেড 5 জন। সে একটু থামল। আমার চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, যে লোকটা সবার শেষে উদ্ধার হয়েছিল, পানির নিচে সিটের সাথে আটকা পড়ছিল, যে পুলিশ রিপোর্ট অনুযায়ী তার টিকিট ছিল C2। সুপারভাইজার আমাকে বাসে ওঠার অনুরোধ করেছিল, কিন্তু আমার পক্ষে আর ওই বাসে পা রাখা সম্ভব ছিল না। আমি জানি আমি সিটে বসলেই আবার সেই ভেজা জ্যাকেটের স্পর্শ পাব। বাসটা চলে গেল। আমি রেস্টুরেন্টের বাইরে একটা প্লাস্টিকের ভাঙা চেয়ারে বসে রইলাম। চারপাশে অন্য বাসের যাত্রীদের কোলাহল, চায়ের কাপের টুংটাং শব্দ, গরম পরোটার গন্ধ, সব যেন আমার কাছে ঝাপসা। আমি শুধু তাকিয়েছিলাম চলে যাওয়া বাসটার পেছনের লাল লাইটগুলোর দিকে। বাকি রাতটা আমি ওভাবেই বসে থাকলাম। 1 কাপ চা অর্ডার করেছিলাম, কিন্তু চুমুক দিতে পারিনি। প্রতিবার রেস্টুরেন্টের দরজা খুললেই আমি চমকে উঠছিলাম, এই বুঝি কোনো ভেজা শরীর নিয়ে কেউ ঢুকে পড়বে। হাইওয়ের প্রতিটি শব্দ, বাতাসের প্রতিটি ঝাপটা আমার কান, আর তাদের ছোট বাচ্চা।
মানুষের কোলাহল, হকারদের হাঁকডাক, চায়ের কাপের শব্দে আমি কিছুটা স্বস্তি পেলাম। মনে হলো যাক, আমি নিরাপদ। সেই বিভীষিকা পেছনে ফেলে এসেছি। ট্রেন যখন ফেনী পার হচ্ছে তখন রাত গভীর। কামরার আলো কমিয়ে দেওয়া হয়েছে। উল্টো দিকের দম্পতি ঘুমিয়ে পড়েছে। আমার পাশের ভদ্রলোকও চশমা খুলে ঝিমোচ্ছেন। ট্রেনের চাকার ছন্দবদ্ধ ঝিক ঝিক শব্দে আমারও একটু তন্দ্রা মতো এলো। কতক্ষণ ঝিমিয়েছি জানি না। হঠাৎ ট্রেনের গতি কমে গেল। সম্ভবত কোনো সিগন্যালে আটকেছে বা ক্রসিং হচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু ট্রেনের ইঞ্জিনের একটা একটানা গোঙানি শোনা যাচ্ছে। জানালার বাইরে তাকালাম। মিশমিশে কালো অন্ধকার, মাঝে মাঝে দু একটা জোনাকি পোকা জ্বলছে। ঠিক তখনই সেই গন্ধটা। আমার মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। না, এটা মনের ভুল হতে পারে না। সেই একই কটু পচা লাশের গন্ধ, সাথে ভেজা মাটির সোদা ভাব। আমি ধড়ম্বড় করে সোজা হয়ে বসলাম। এসি বগি না, তাও মনে হলো তাপমাত্রা হঠাৎ করে 10 ডিগ্রি নেমে গেছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি কাঁপা কাঁপা হাতে পানির বোতলটা খুঁজতে গেলাম। বোতলটা আমার পায়ের কাছে রাখা ছিল। নিচু হতেই আমার চোখ আটকে গেল উল্টো দিকের সিটের নিচে। সেখানে এক জোড়া পা। পা দুটো খালি, কিন্তু স্বাভাবিক মানুষের পায়ের মতো নয়। ফোলা ফোলা, চামড়া উঠে সাদা হয়ে আছে, আর তা থেকে কালো নোংরা পানি ট্রেনের মেঝেতে পড়ছে। আমার শ্বাস আটকে এলো। উল্টো দিকের সিটে তো সেই দম্পতি আর তাদের বাচ্চা ঘুমাচ্ছে। তাহলে এই পা কার? আমি খুব সাবধানে ভয়ে ভয়ে চোখ তুলে তাকালাম। দম্পতি আর বাচ্চাটি গভীর ঘুমে, কিন্তু তাদের ঠিক মাঝখানের ওই সামান্য ফাঁকা জায়গাটায় কেউ একজন বসে আছে। মানুষটা কুণ্ডলি পাকিয়ে এমন ভাবে বসে আছে যেন কোনো মতে নিজেকে লুকিয়ে রেখেছে। তার পরনে সেই ভেজা কালচে রেনকোট, মাথাটা নিচু করা, চুলে লেপ্টে আছে কাদা। তার শরীর থেকে টুপ টুপ করে পানি পড়ছে ঘুমন্ত বাচ্চার গায়ে, কিন্তু কেউ টের পাচ্ছে না। আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু সেই রাতের মতো এবারও আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু একটা গোয়ানির মতো আওয়াজ হলো। সেই শব্দেই কিনা কে জানে জুবুতুবু হয়ে বসে থাকা অবয়বটা নড়ে উঠল। ধীরে ধীরে সে মাথাটা তুলল। ট্রেনের করিডোরের মৃদু আলোয় আমি আবার সেই গর্তের মতো দুটো চোখ দেখতে পেলাম। সে আমার দিকে তাকিয়ে হাসল। বিভৎস সেই হাসি। ঠোঁট নেই, শুধু মারি বের করা দাঁত, যার ফাঁকে ফাঁকে কাঁদা লেগে আছে। সে ফিসফিস করে বলল, কথাগুলো ট্রেনের চাকার শব্দের সাথে মিশে আমার কানে এসে বাজল। ধন্যবাদ ভাই। আমি কোনো মতে তোতলাতে তোতলাতে অস্ফুট স্বরে বললাম, ক কিসের ধন্যবাদ? সে তার সেই পচা ফোলা হাতটা বাড়িয়ে আমার দিকে নির্দেশ করল। ওই বাঁকটা আমি একা পার হতে পারছিলাম না। ওখানেই আটকে ছিলাম 3 দিন ধরে। পুলিশ আমার শরীরটা তুলে নিয়ে গেছিল, কিন্তু আমি বাসের সিটেই আটকা ছিলাম। তুমি যখন আমার পাশে বসলে, আমি তোমার সাথে চলে এলাম। আমার রক্ত জল হয়ে গেল। তার মানে ও আমার পিছু নেয়নি, ও আমার সাথেই এসেছে এত দূর। ছায়ামূর্তিটা এবার উঠে দাঁড়ালো। ট্রেনের দুলনিতে তার শরীরটা অদ্ভুতভাবে দুলছে। সে বলল, আমি বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু শরীরটা তো মর্গে। এখন আমি মুক্ত। বাঁকটা পার হয়েছি তোমার কাঁধে ভর করে। হঠাৎ ট্রেনটা একটা জোর ঝাঁকুনি দিয়ে আবার চলতে শুরু করলো। বিকট একটা হুইসেল বাজলো। সেই শব্দের সাথে সাথেই ট্রেনের লাইটগুলো দপ করে জ্বলে উঠল। আমি চমকে চোখ বন্ধ করে ফেলেছিলাম। আলো জ্বলতেই ভয়ে ভয়ে তাকালাম। কেউ নেই। উল্টো দিকের দম্পতি ঘুমের ঘোরে নড়ে চড়ে শুয়েছে। মেঝেতে কোনো পানি নেই, কোনো কাঁদা নেই, গন্ধটাও উধাও। বাকি রাস্তা আমি আর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করিনি। ঢাকায় যখন নামলাম তখনও আমার শরীর কাঁপছে। বাসায় ফিরেছি আজ 2 দিন হলো, কিন্তু একটা সমস্যা হয়েছে। আয়নার সামনে দাঁড়ালে আমি এখন আর শুধু নিজেকে দেখি না, আমার পেছনে মাঝে মাঝে একটা আবছায়া দেখতে পাই। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এখন আর আমি একা সেই পচা গন্ধটা পাই না। আজ সকালে
আমার মা আমার ঘরে ঢুকে নাক কুঁচকে বলল, কিরে, তুই কি কোনো ভেজা কাপড় ঘরে জমিয়ে রেখেছিস? ঘর থেকে কেমন যেন মরা পুকুরের কাঁদা কাঁদা গন্ধ আসছে। আমি মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না, শুধু বুঝলাম বাঘটা পার করে আনলেও সঙ্গীটি আমাকে ছেড়ে যায়নি। সে এখন আমার ছায়া হয়ে আমার সাথেই আছে, সম্ভবত চিরকালের জন্য।